হ্যালো এভরিওয়ান, আমরা আজকে আমার ভিডিওতে ফটোসিনথেসিসের নেক্সট পার্টে যেটা আছে সেটা পড়বো। প্রথমে পড়বো কেমিও অসমোটিক হাইপোথিসিস, যেটা পিটার মিচেল দিয়েছিল। নেক্সট পড়বো সাইক্লিক ফটোফসফোরাইলেশন, আর তারপরে পড়বো কেলভিন সাইকেল। ঠিক আছে? আমি আমার আগের ভিডিওতে পড়িয়েছিলাম নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন আর পিগমেন্টস ইনভলভড ইন ফটোসিনথেসিস। আজকে আমরা পরেরটা শুরু করব। ঠিক আছে, চলো শুরু করি। তো প্রথমে আমরা করব কেমিও অসমোটিক হাইপোথিসিস। কেমিও অসমোটিক হাইপোথিসিস। ঠিক আছে, এই কেমিও অসমোটিক হাইপোথিসিসটা কি জিনিস সেটা আমি বলবো, কিন্তু তার আগে বলে নি। কেমিও অসমোটিক হাইপোথিসিস ওয়াজ গিভেন বাই পিটার মিচেল। ঠিক আছে, এই কেমিও অসমোটিক হাইপোথিসিস পিটার মিচেল দিয়েছিল। তো কেমিও অসমোটিক হাইপোথিসিসটা যে কি জিনিস সেটা আমি আগে সামান্য ছোট করে বলে নিই। এই যে আমি নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন পড়িয়েছিলাম, সেখানে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ছিল, তারপরে PS1 PS2 ছিল। এগুলোর ফলে এগুলোর ফলে তোমার লুমেনে থাইলাকয়েডের লুমেনে এইচ প্লাসের কনসেন্ট্রেশন হাই হয়ে যাচ্ছিল। আর যে স্ট্রোমাতে এইচ প্লাসের কনসেন্ট্রেশন লো হয়ে যাচ্ছিল। তার ফলে কি হবে, যে দুই থেকে এইচ প্লাসের কনসেন্ট্রেশনের ডিফারেন্সের জন্য তোমার ডিফিউশন হবে। এই ডিফিউশন প্যাসিভ ডিফিউশন, মানে নিজে থেকেই এইচ প্লাস লুমেনের থেকে স্ট্রোমার দিকে যাবে। তাহলে এই লুমেনের থেকে স্ট্রোমার দিকে গেল, যাওয়ার ফলে এটিপি তৈরি হবে। তো এই জিনিসটাকেই আমরা কেমিওসমোটিক হাইপোথিসিস বলি। আমি এখানে এঁকে দেখাচ্ছি, আরো ভালো করে দেখতে হবে, দেখো। এটা আমাদের থাইলাকয়েড, এটা থাইলাকয়েডের আউটার মেমব্রেন, আর এটা ইনার মেমব্রেন। ঠিক আছে, এখানে রিয়াকশন সেন্টার বা ক্লোরোফিল এ, এটা হচ্ছে PS2। এখানে 680 ন্যানোমিটারের লাইট করলে দুটো ইলেকট্রন এক্সাইটেড হয়ে প্রথমে যাবে ফিওফাইটিনের কাছে, তারপরে যাবে দুটো ইলেকট্রন প্লাস্টোকুইননের কাছে। প্লাস্টোকুইনন এই স্ট্রোমার থেকে দুটো H+ নিয়ে PQH2 তে পরিণত হলো। এই PQH2 এর কাছ থেকে দুটো ইলেকট্রন গেল সাইটোক্রোম B6F এর কাছে। এই সাইটোক্রোম B6F থেকে গেল প্লাস্টোসায়ানিনের কাছে, আর প্লাস্টোসায়ানিন থেকে গেল আবার রিয়াকশন সেন্টার বা ক্লোরোফিল এ PS1 এর কাছে। ঠিক আছে, এখান থেকেও দুটো ইলেকট্রন এখানে, এখান থেকেও দুটো ইলেকট্রন এখানে। এখান থেকে এই দুটো ইলেকট্রন এক্সাইট করতে হলে 700 ন্যানোমিটার লাইট লাগবে। আর তার ফলে দুটো ইলেকট্রন এক্সাইট হয়ে যাবে ফেরেডক্সিনের কাছে। আর ফেরেডক্সিন থেকে লাস্ট ইলেকট্রন অ্যাকসেপ্টার NADP+, স্ট্রোমার থেকে দুটো H+ নিয়ে NADPH+H+ এ পরিণত হবে। ঠিক আছে, তাই এটা ছিল আমাদের নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, যেটাকে আমরা জেড স্কিমও বলে থাকি। ওটা স্ট্রোমা আর এটা লিউমেন। আর এই লুমেনে ওয়াটার স্প্লিট হয়ে কি তৈরি হয়, এখানে দেখাচ্ছি। ওয়াটার স্প্লিট হয়ে তৈরি হয় 2 ইলেকট্রন প্লাস 2H+, আর হাফ অক্সিজেন। ঠিক আছে, তাই এটা ছিল নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। এই নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন কি হলো দেখো, এই স্ট্রোমার থেকে NADP+ দুটো H+ দিল, মানে স্ট্রোমায় H+ এর কনসেন্ট্রেশন কমলো। আবার প্লাস্টোকুইনন স্ট্রোমার থেকে দুটো H+ নিল, মানে আবার স্ট্রোমার থেকে কমে গেল, মানে স্ট্রোমায় H+ কমছে। আবার
এই যে রিঅ্যাকশন সেন্টার ক্লোরোফিল এ পিএস2 তে ওয়াটার স্প্লিটিং এর ফলে এইচ প্লাস বেড়ে যাচ্ছে। তাহলে স্ট্রোমাতে এইচ প্লাসের যে কনসেন্ট্রেশন সেটা হাই, আর লিউমেনে যে এইচ প্লাসের কনসেন্ট্রেশন সেটা লো। ঠিক আছে, তাহলে স্ট্রোমাতে ধীরে ধীরে এইচ প্লাসের কনসেন্ট্রেশন বাড়ছে আর লুমেনে এইচ প্লাসের কনসেন্ট্রেশন কমছে। তো এখানে ডিফিউশন হবে। ডিফিউশন হয়ে কি হবে, এখানে এই ডিফিউশনের ফলে লুমেন থেকে হাই কনসেন্ট্রেশনের এইচ প্লাসের থেকে লো কনসেন্ট্রেশন অফ এইচ প্লাসের দিকে এই এইচ প্লাস যাবে। সেই যাওয়ার জন্য আমাদের এই পার্টিকেলটা থাকে, এটাকে বলে, বলছি দাঁড়াও, এটা এখানে মেমব্রেনে এটা এমবিডেড থাকে, এটাকে বলে সিএফ নট পার্টিকেল, আর এটাকে বলে CF1 পার্টিকেল। এখান থেকে এইচ প্লাস লিউমেন থেকে স্ট্রোমায় যায়, তাই লিউমেনে কমে আর স্ট্রোমায় বাড়ে। লুমেন থেকে স্ট্রোমায় বাড়ার ফলে আবার এইচ প্লাস এর কনসেন্ট্রেশন ঠিকঠাক হয়ে যায়। আর এই তোমার এই যে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন এটা চলতে থাকে। ঠিক আছে, তো এটা ছিল। আর বলে দিই, স্ট্রোমায় যেহেতু এইচ প্লাস এর কনসেন্ট্রেশন হাই, এই না সরি, আমি এটা ভুল বলে ফেলেছি। স্ট্রোমায় এইচ প্লাস এর কনসেন্ট্রেশন লো, স্ট্রোমার থেকে এইচ প্লাস নিচ্ছে, তো স্ট্রোমায় এইচ প্লাস এর কনসেন্ট্রেশন লো আর লিউমেনে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন হাই। ঠিক আছে, তাহলে এই হলো। আর যেহেতু এইচ প্লাস এর কনসেন্ট্রেশন এখানে হাই, তো এখানে পিএইচ <7, আর এখানে যেহেতু লো, তাহলে পিএইচ <7। ঠিক আছে, তোমরা এটা লিখে নাও, আমি আহ, এই পয়েন্ট গুলো পরে লিখে দিচ্ছি। ঠিক আছে, এর পয়েন্ট গুলো আমি লিখে দিচ্ছি। প্রোটন, প্রোটনকে আমরা এইচ প্লাস বলি। এইচ প্লাস এইচ প্লাস গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ফর্মড অ্যাক্রস থাইলাকয়েড মেমব্রেন। থাইলাকয়েডের মেমব্রেনের অ্যাক্রস আমরা প্রোটন গ্রেডিয়েন্ট পেয়েছিলাম, মানে প্রোটনের ডিফারেন্স পেয়েছিলাম। থাইলাকয়েড মেমব্রেন, প্রোটন গ্রেডিয়েন্ট ফর্মড অ্যাক্রস থাইলাকয়েড মেমব্রেন। ঠিক আছে, তাহলে কি হয়, প্রোটন মুভস ফ্রম lumen to stroma. Proton moves from lumen to stroma. In lumen H plus এর কনসেন্ট্রেশন হাই ছিল, আর স্ট্রোমায় স্ট্রোমা H plus এর কনসেন্ট্রেশন লো ছিল। H plus এর কনসেন্ট্রেশন হাই মানে ওটা অ্যাসিডিক, অ্যাসিডিক মানে pH <7। ঠিক আছে, pH <7, আর এখানে লো মানে বেশি, pH <7। ঠিক আছে, লুমেনে এইচ প্লাস হাই, তো pH <7, আর স্ট্রোমায় যেহেতু এইচ প্লাস কম, তো pH <7। প্লাস্টোকুইনন removes H plus from stroma to form PQH2। আর আরেকটা NADP plus removes H plus from stroma to form NADPH plus H plus। 3 নম্বর, ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স
increase H plus concentration in lumen। তাহলে কিভাবে H প্লাস এর যে গ্রেডিয়েন্ট তৈরি হয় সেটা কিভাবে? প্লাস্টোকুইনন স্ট্রোমার থেকে H প্লাস তোলে, H প্লাস তুলে PQH2 তৈরি করে। তাহলে এবার তখন কি হলো? স্ট্রোমার থেকে H প্লাস এর কনসেন্ট্রেশন কমে গেল। আবার NADP প্লাস স্ট্রোমার থেকে 2H প্লাস তুললো, তুলে NADPH প্লাস H প্লাস তৈরি করলো, তখনও স্ট্রোমায় কমে গেল H প্লাস এর কনসেন্ট্রেশন। আর PS2 তে কি হয়? ওয়াটার স্প্লিট হয়, ওয়াটার স্প্লিট হয়ে 2H প্লাস তৈরি হয়। তো এবার লুমেনে আবার H প্লাস বেড়ে গেল। তাহলে স্ট্রোমায় কমছে H প্লাস আর এটায় বেড়ে যাচ্ছে। তাহলে একটা গ্রেডিয়েন্ট তৈরি হলো, গ্রেডিয়েন্ট মানে স্লোপ তৈরি হলো। এই স্লোপের ফলে এই যে আমরা কেমিওস্মোটিক হাইপোথিসিস পড়লাম, H প্লাস লুমেন থেকে স্ট্রোমায় চলে আসলো। ঠিক আছে? তাহলে এই যে লুমেন থেকে স্ট্রোমা, লুমেন টু স্ট্রোমা, H plus transfer is facilitated diffusion। লুমেন থেকে স্ট্রোমায় H প্লাস ট্রান্সফার ফ্যাসিলেটেড ডিফিউশন মানে প্যাসিভ ডিফিউশনই বলতে পারো, অ্যাক্টিভ ডিফিউশন, কোনো এনার্জি লাগে না। ঠিক আছে? আর এই যে আমি যে CF বলেছিলাম, CF, এই CF টার মানে হলো কাপলিং কাপলিং ফ্যাক্টর। CF টার মানে হলো এই যে CF নট CF1 বলেছিলাম, ওটার মানে হলো কাপলিং ফ্যাক্টর। আর এখানে একটা জিনিস লিখে দিই, there is structural change in CF naught CF1 particle when H plus goes from stroma to lumen। মানে স্ট্রোমার থেকে যখন লিউমেনে H প্লাস যায় তখন CF নট CF1 এর স্ট্রাকচারাল চেঞ্জ হয়। স্ট্রাকচারাল বা তোমরা বলতে পারো কনফরমেশনাল চেঞ্জ হয়। এই যে ইথেন এন বিউটেনের যে কনফরমেশনাল চেঞ্জ, সাধারণত কেমিস্ট্রিতে যেটা পড়া হয় সেইটা এখানে হয়। ঠিক আছে? তো এটা লিখে নাও। আর আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস কি এটা লিখে দিই, এই যে CF নট থেকে CF1, CF নট CF1, CF নট থেকে যে CF1 এর দিকে H প্লাস এখান থেকে এখানে গেল, এখানে এটিপি তৈরি হয়, এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট থেকে এটিপি তৈরি হয়। ঠিক আছে? তো CF নট CF1 এর স্ট্রাকচারাল কনফরমেশন চেঞ্জ হয় আর এডিপি প্লাস ফসফেট জুড়ে এটিপি তৈরি হয়। ঠিক আছে? দেখা যাচ্ছে তো ক্যামেরায়? দেখি। হুম, ঠিক আছে। দেখা যাচ্ছে? ওকে, লিখে নাও। নাও, মুছে দিলাম। তো এটা হলো আমাদের নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন শেষ। ঠিক আছে? নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন কি করেছিলাম আমরা প্রথমে পুরোটা পড়েছিলাম। পরে কালকের ভিডিওতে করা হয়নি যে ওই আহ, তোমার এই কেমিওস্মোটিক হাইপোথিসিসটা, সেটা আজকে করে নিলাম। এবারে আমাদের নেক্সট টপিক হচ্ছে সাইক্লিক ফটোফসফোরাইলেশন। ঠিক আছে? আমরা এটা করবো এবার। সাইক্লিক ফটোফসফোরাইলেশন, সাইক্লিক ফটোফসফোরাইলেশন, এটা
এটা নন সাইক্লিক এর মতো অত বড় কিছু জিনিস না, এটা ছোট জিনিসই। এখানে আমি বলেছিলাম যে শুধুমাত্র PS1 লাগে, যে স্ট্রোমাল ল্যামেলাতে শুধু যে PS1 থাকে সেখানে শুধু হয়, আর PS2 এখানে কোনো কাজে লাগে না। তো আমরা প্রথমে যে কালকের মতো স্ট্রাকচার এঁকেছিলাম, যে ইসের তোমার থাইলাকয়েডের, এখানে আমরা সেরকম এঁকে নেবো ছোট করে। এখানে রিঅ্যাকশন সেন্টার ক্লোরোফিল এ, PS1। PS1 এ কত ন্যানোমিটারের লাইট লাগে? 700 ন্যানোমিটার। তাহলে দুটো ইলেকট্রন এক্সাইট হয়ে প্রথমে যাবে ফেরেডক্সিনের কাছে, ফেরেডক্সিন থেকে যাবে সাইটোক্রোম B6F এর কাছে, তারপরে যাবে, এই দুটো ইলেকট্রন যাচ্ছে, তারপরে যাবে প্লাস্টোসায়ানিনের কাছে, তারপরে দুটো ইলেকট্রন আবার ব্যাক করে আসবে PS1 এর কাছে। তো কি হলো, দুটো ইলেকট্রন যে PS1 এর থেকে বেরিয়েছিল সেই দুটো ইলেকট্রন আবার ব্যাক করে PS1 এ চলে আসলো। তাহলে এটা কি হলো, ওই আগেরটায় PS1 থেকে যেটা বেরিয়েছিল সেটা PS1 এ আসেনি, যেটা PS2 থেকে বেরিয়েছিল সেটা PS2 এর কাছে আসেনি। তাহলে এটা কি হলো, এটা সাইক্লিক আকারে চলে আসলো, তাহলে এটা হলো সাইক্লিক আর ওটা হলো নন সাইক্লিক। ঠিক আছে। আর এই যে আমরা সাইটোক্রোম B6F আর প্লাস্টোসায়ানিন এটা দেখালাম, এটাকে আমরা বলি ইটিসি। ইটিসি মানে কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। এটাকে আমরা বলি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। ঠিক আছে, তো চলো এর বিভিন্ন পয়েন্টস গুলো লিখে নিই। আচ্ছা, আর একটা জিনিস বলে নিই, এখানে এডিপি প্লাস ফসফেট এটিপি, এনএটিপি তৈরি হয়। ঠিক আছে, ইলেকট্রন of PS1 is back to PS1 via electron transport chain। আর এই যে আমরা এখানে PS1 করল, এটা যে সাইক্লিক ফটোফসফোরাইলেশন হলাম, এখানে দেখো কোথাও অক্সিজেন অক্সিজেন তৈরি হয়নি। তো PS1 এ অক্সিজেন, তো এই সাইক্লিক ফটোফসফোরাইলেশনে এই অক্সিজেন তৈরিই হয় না, নো অক্সিজেন ইভলভ, নো NADPH প্লাস H প্লাস ফর্মড, কোনো NADPH তৈরি হয় না, only ATP is formed, only ATP is formed। ঠিক আছে, আর কি লেখা যায়, আর কি লিখবো? আচ্ছা, এই কটা লিখতে লাগবো, আমি ভাবতে লাগি আর কি লেখা যায়। উম, হ্যাঁ, নো FNR is used। FNR কি ছিল? ফেরেডক্সিন NADP রিডাকটেজ। যেহেতু NADPH তৈরিই হচ্ছে না, তো ফেরেডক্সিন NADP রিডাকটেজও কোনো কাজেই আসবে না। ঠিক আছে, তো এটাই ছিল সাইক্লিক ফটোফসফোরাইলেশন। ছোট, খুব বেশি না। সাইক্লিক ফটোফসফোরাইলেশন এই ছোট একটু ছিল। ঠিক আছে, তোমরা এটা লিখে নাও। চলো, আর কিছু কি লেখার আছে? আমি দেখে নিই। হুম, আর কিছু মোটামুটি লেখার নেই। ঠিক আছে, মুছে দিলাম। আর এটা লিখতে পারো যে প্রাইমারি অ্যাকসেপ্টার অফ ইলেকট্রন ইজ ফেরেডক্সিন। এটা অবশ্য এই পিকচারটা দেখেই বোঝা যাচ্ছে। প্রাইমারি অ্যাকসেপ্টার অফ ইলেকট্রন ফেরেডক্সিন, এটাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। মুছে দিলাম আমি, লেখা না হলে আগে নিয়ে দিতে পারো। এই শেষ হলো আমাদের বিষয় লাইট রিঅ্যাকশন। এবার আমরা ডার্ক রিঅ্যাকশনের দিকে যাবো। ডার্ক রিঅ্যাকশনে কেলভিন সাইকেল পড়বো আজকে। ঠিক আছে, তার আগে আমাদের বুঝতে হবে যে এই যে লাইট রিঅ্যাকশনে যে এটিপি তৈরি হলো, NADPH তৈরি হলো, এটা কোথায় লাগে, ডার্ক রিঅ্যাকশনে লাগেটা কোথায়, আমরা আগে সেটা বুঝি। তো
where is ATP and NADPH plus H plus is used। ঠিক আছে, এই NADPH plus H plus কোথায় ইউজ হয় দেখো, ATP and NADPH plus H plus is formed in light reaction। তো লাইট রিঅ্যাকশনে এটিপি আর NADPH ফর্মেশন হয়। এই এটিপি আর NADPH কে বলে অ্যাসিমিলেটরি পাওয়ার। অ্যাসিমিলেটরি পাওয়ার, ঠিক আছে। এই অ্যাসিমিলেটরি পাওয়ার যে আমি প্রথম এর মাধ্যমে আমি যে প্রথম দিন বলেছিলাম যে কার্বন ডাই অক্সাইড ফিক্সেশনের মাধ্যমে গ্লুকোজ তৈরি হয়। এই কার্বন ডাই অক্সাইড কি করে গ্লুকোজ তৈরি হয়, 6CO2 এর ইউজ করে 1 মলিকিউল অফ গ্লুকোজ তৈরি হয়। 1 মলিকিউল অফ গ্লুকোজে কটা কার্বন থাকে? গ্লুকোজে 6 কার্বন থাকে। তো গ্লুকোজে 6 কার্বন থাকে, তাহলে 6 কার্বন, তাহলে 6টা CO2 দেওয়া হবে, মানে 6টা কার্বন ইন আর 6টা কার্বন আউট, কোনো কার্বনের লস নেই। ঠিক আছে, এখানে লাগে 18 ATP, 12 NADPH। 18 ATP আর 12 NADPH লাগে, 18টা ATP 12টা NADPH। তো তোমাকে যদি মনে করে 1 CO2, এটায় কি হবে, এটা কি হবে 1/6 মলিকিউল। হ্যাঁ, 1/6 মলিকিউল মানে একটা গ্লুকোজ মলিকিউলের একটা কার্বনের সিনথেসিস হবে। 1 কার্বন অফ এ মলিকিউল অফ গ্লুকোজ। আর 6টা CO2 থেকে 6টা কার্বন বানাতে কটা এটিপি লাগে? 18টা। তাহলে একটা কার্বন থেকে একটা CO2 বা একটা কার্বন বানাতে কটা থাকবে? 18/6, মানে 3টে এটিপি। 18/6 এটিপি আর 12/6 মানে 2 NADPH। আর এই যে এই গ্লুকোজ তৈরি হয়, এই গ্লুকোজ তৈরিতে কি লাগে? কেলভিন সাইকেল ইজ ইউজড টু মেক গ্লুকোজ মলিকিউল। তাহলে কি হলো, 1 মলিকিউল গ্লুকোজ বানাতে 18 এটিপি আর 12 NADPH লাগে। আর একটা CO2 কে ফিক্স করতে 3 এটিপি 2 NADPH লাগে। আর কিভাবে হয়? কেলভিন সাইকেল ইউজ করে হয়, যেটা বিজ্ঞানী মেলভিন কেলভিন ইউজ করে, মেলভিন কেলভিন প্রথম আবিষ্কার করেছিলেন। আর এটা কোথায় দেখা হয়েছিল এটা লিখতে হবে না, এটা আমি বলি একটা অ্যালগিতে দেখা হয়েছিল। ঠিক আছে, অ্যালগিতে এই কেলভিন সাইকেলটা প্রথম আবিষ্কার করা হয়েছিল। ঠিক আছে, তো এটা এই যে কেলভিন সাইকেলকে আমরা কি সাইকেল বলি? কেলভিন সাইকেল is also known as C3 cycle। ঠিক আছে, এই কেলভিন সাইকেলকে আমরা C3 সাইকেল বলি। পরে আমরা আরো পড়বো C2 সাইকেলও পড়বো, C4 সাইকেলও পড়বো, সেটা পরের ভিডিওতে পড়বো। ঠিক আছে, তো এটা ছিল বেসিক, দেখে নাও এটা। এরপর একটা এনজাইমও দেখাবো, যেটা এই যেটা এই কেলভিন সাইকেলে ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, যে এনজাইমটা ইউজ হয় সেটা হচ্ছে রুবিস্কো এনজাইম। রুবিস্কো, রুবিস্কো, এটার পুরো পুরো নাম রাইবিউলোজ
1,5 বিসফসফেট বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেস রাইবুলোজ 1,5 বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেস। তুমি এটা 1,5 নাও বলতে পারো, রাইবুলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেস। ঠিক আছে, 1,5 মানে বিসফসফেট মানে যে আইইউপিএসি নেমিং থেকে বোঝাই যাচ্ছে যে ফসফেট দুটো ফার্স্ট পজিশন আর ফিফথ পজিশনে। ঠিক আছে, এটা রুবিস্কো এনজাইম। রুবিস্কো একটা বাই ফাংশনাল এনজাইম। এই বাই ফাংশনাল এনজাইমের মানে কি? এই রুবিস্কোর বাই ফাংশনাল এনজাইমের মানে হচ্ছে এই রুবিস্কো অক্সিজেনের প্রেজেন্সেও কাজ করতে পারে, আর কার্বন ডাই অক্সাইডের প্রেজেন্সেও কাজ করতে পারে। এই যখন অক্সিজেন থাকবে, রুবিস্কোতে যখন অক্সিজেন থাকবে তখন এটা অক্সিজিনেস অ্যাক্টিভিটি, অক্সিজিনেস অ্যাক্টিভিটি। আর যখন কার্বন ডাই অক্সাইড থাকবে রুবিস্কোর কাছে তখন কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি, কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি। ঠিক আছে, রুবিস্কো এই দেখো তো এখানেই লেখা আছে, নামেই লেখা আছে কার্বক্সিলেজ অক্সিজিনেস। যখন কার্বন ডাই অক্সাইড থাকবে তখন কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি, যখন অক্সিজেন থাকবে তখন অক্সিজেনের অ্যাক্টিভিটি। তো সবসময় তো, আর এটা একটা জিনিস দেখার বিষয়, সবসময় তো তার চারপাশে O2 ও থাকবে আবার CO2 ও থাকবে। কি করে বুঝবো তখন? তখন দেখতে হবে যে কোনটার কনসেন্ট্রেশন বেশি, CO2 এর কনসেন্ট্রেশন বেশি না অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি। অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি হলে অক্সিজিনেস অ্যাক্টিভিটি, আর CO2 এর কনসেন্ট্রেশন বেশি হলে কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি। ঠিক আছে, দেখো এবার কেলভিন সাইকেলের কিছু কিছু সামান্য জিনিস বলে নিই। আগে মানুষ কি দেখতো, আগে এই যে CO2 এর যে ফিক্স করার ফিক্স, CO2 এর ফিক্সেশনের যে প্রথম প্রোডাক্ট সেটা হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, এই CO2 এর যে প্রথম যে তোমার ফিক্সেশন প্রোডাক্ট সেটা হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো এটা 3 কার্বন প্রোডাক্ট। তো লোকে কি মনে করতো এই রুবিস্কো, রুবিস্কো হচ্ছে 2 কার্বন কম্পাউন্ড। কেন? এই যে 1CO2 প্লাস রুবিস্কো, রুবিস্কো মনে করতো লোকে 2 কার্বন কম্পাউন্ড। কেন? এই 1 কার্বন কম্পাউন্ড আর 2 কার্বন কম্পাউন্ড, যেহেতু কোনো কার্বনের লস হয় না, তো এই 1 কার্বন কম্পাউন্ড প্লাস 2 কার্বনের কম্পাউন্ড তৈরি করে 3PG, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা 3 কার্বনের কম্পাউন্ড। ঠিক আছে, তো লোকে প্রথমে এইটা মনে করতো যে রুবিস্কো একটা 2 কার্বন কম্পাউন্ড, সেখান থেকে 1CO2 এর সঙ্গে জুড়ে 1টা কার্বন প্লাস 2টো কার্বন 3টে কার্বন। ঠিক আছে, লোকে এটা প্রথমে মনে করতো কিন্তু এটা রং। পরে কি জানা গেল? পরে জানা গেল 1CO2 প্লাস রুবিস্কো, রুবিস্কো থেকে 3PGA তৈরি হচ্ছে, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডই তৈরি হয়, কিন্তু 2 মলিকিউল। এটা এটা কত কার্বন? এটা 3 কার্বন, 1 মলিকিউলে 3 কার্বন। আর তাহলে এবার তোমরা বলার চেষ্টা করো যে রুবিস্কো তাহলে কত কার্বনের কম্পাউন্ড, কত কার্বন কম্পাউন্ড হবে? 1 মলিকিউলে 3 কার্বন, তাহলে 2 মলিকিউলে কত? 3 + 3 6 কার্বন। এটা 1 কার্বন, তাহলে এটা কত হবে? 5 কার্বন কম্পাউন্ড, 5 কার্বন কিটোজ কম্পাউন্ড। কিটোজ কম্পাউন্ড মানে এটা কিটোন গ্রুপ থাকে, কিটোজ কম্পাউন্ড। কিটোজ গ্রুপ মানে বোঝো তো, আর সি ডবল বন্ড ও আর ড্যাশ। আর মিথাইল, ইথাইল, প্রোপাইল, আইসোপ্রোপাইল, নিওপেন্টাইল এসব কিছুই হতে পারে। ঠিক আছে, এসব কেমিস্ট্রিতে পড়া হয়। তো এইটা ছিল 5 কার্বনে কিটোজ সুগার। এটা কারেক্ট, এটা রং। ঠিক আছে, নাও।
এবার আমরা আসলে কেলভিন সাইকেল পড়বো। কেলভিন সাইকেল এবার শুরু করব। কেলভিন সাইকেল। কেলভিন সাইকেলে কিভাবে শুরু হয়? প্রথমে একটা 1CO2 প্লাস রুবিস্কো এনজাইম। 1CO2 প্লাস রুবিস্কো এনজাইম। রুবিস্কোয় 5 কার্বন। 1, 2, 3, 4, 5। 5 কার্বন কম্পাউন্ড। ঠিক আছে? যেহেতু রুবিস্কোর কাছে কার্বন ডাই অক্সাইড আছে, তো এটা কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি দেখাবে। কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি দেখায় কি তৈরি করবে? কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি কি তৈরি করবে? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 1CO2 প্লাস রুবিস্কো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এর দুটো মলিকিউল তৈরি হবে। 2 মলিকিউল। 2 মলিকিউল। 3 কার্বন প্লাস 3 কার্বন। একটায় 3 কার্বন আবার অন্যটায়ও 3 কার্বন। এটাকে বলে, এই যে স্টেপটা হলো, এটাকে বলে কার্বক্সিলেশন স্টেপ। কার্বক্সিলেশন, কার্বনের অ্যাডিশন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্টেজ। মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। ঠিক আছে? এবার এই এই যে প্রথম স্টেপ হলো কার্বক্সিলেশন, এবার হবে রিডাকশন। রিডাকশনের মাধ্যমে তৈরি হবে গ্লুকোজ। দেখো, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের থেকে যেটা তৈরি হবে সেটা এডিপি। এডিপি না, 2 এটিপি থেকে 2 এডিপি প্লাস 2 ইনঅর্গানিক ফসফেট। দুটো এটিপি ইউজ হবে। দুটো এটিপি ইউজ হয়ে তৈরি হবে। দুটো এটিপি ইউজ হয়ে তৈরি দুটো এটিপি ইউজ হবে। আর যে আমি বলেছিলাম যে 3টে এটিপি ইউজ হয় আর দুটো এনএডিপিএইচ ইউজ হয়, ওই 3টে এটিপি ইউজ হওয়ার মধ্যে এই দুটো এটিপি এখানে ইউজ হলো। আর ইউজ হওয়ার পর এখানে তৈরি হবে 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটাও 2 মলিকিউল। 3 কার্বন প্লাস 3 কার্বন। এখান থেকে 2 NADPH, NADPH প্লাস H প্লাস ইউজ হয়ে 2 NADP প্লাস। মানে দুটো NADPH ইউজ হলো। দুটো NADPH ইউজ হয়ে 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। অ্যালডিহাইড। এটাও 2 মলিকিউল। নো কার্বন লস। 3 কার্বন প্লাস 3 কার্বন। ঠিক আছে? তাহলে কি হলো? প্রথমে 1CO2 প্লাস রুবিস্কো এনজাইম কার্বক্সিলেশন স্টেপে তৈরি করলো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা 3 কার্বন মলিকিউল, একটা মলিকিউলে 3 কার্বন, দুটো মলিকিউল, তো 3 কার্বন প্লাস 3 কার্বন। এখান থেকে তৈরি হলো 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে দুটো এটিপি লাগে। দুটো এটিপি কেন লাগে? একটা মলিকিউলে একটা এটিপি লাগে, আরেকটা মলিকিউলে আরেকটা এটিপি লাগে। এই 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসারিক, হ্যাঁ ফসফোগ্লিসারিক বানান কি? ফসফোগ্লিসার, ও না সরি, 3 সরি 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। ঠিক আছে, বড় বানান তো হয়ে গেছে। 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। এটা দুটো মলিকিউল তৈরি হয়। এখানে দুটো এনএডিপিএইচ তৈরি হয়। কেন? দুটো এনএডিপিএইচ লাগে, ইউজ হয়। কেন? একটা মলিকিউলের জন্য একটা, দুটো মলিকিউলের জন্য দুটো। এই যে আমি টোটাল স্টেপটা করলাম, এই যে আমি পুরো স্টেপটা করলাম, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, কেলভিন সাইকেলের সেকেন্ড স্টেপ। এটাকে কি বলে? এই স্টেপটাকে কি বলে? রিডাকশন। ঠিক আছে? এই যে 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড,
এর মধ্যে যে ৬টা কার্বন, ২ মলিকিউলের মধ্যে যে ৬টা কার্বন, এই ৬টা কার্বনের ৫ কার্বন এখানে আর 1 কার্বন এখানে। এবারে ৫ কার্বন যে আলাদা গেল, ওই ৫ কার্বনে কি লাভ? ৫ কার্বন কি নষ্ট হবে? না, ৫ কার্বন নষ্ট হবে না। ৫ কার্বন আবার রুবিস কোএনজাইম তৈরি করবে। এটাকে বলে রিজেনারেশন। রিজেনারেশন মানে আবার তৈরি হবে রুবিস কোএনজাইম। এখানে একটা এটিপি লাগবে। কেন যে রিজেনারেশন হবে? রুবিস কোএনজাইম তো মানে সবসময় সাপ্লাই করা সম্ভব না। অনেক রুবিস কোএনজাইম নেই। তো এই স্টেপের মাধ্যমে এই 5 কার্বন থেকে আবার 5 কার্বনের রুবিস্কো তৈরি হলো, যাতে এই স্টেপগুলো আবার চালু হতে পারে আর সাইকেলটা কন্টিনিউ হতে পারে। আর এই যে 1 কার্বন হলো, এটা কি? 1 কার্বন হলো এই কেলভিন সাইকেলে যে একটা টার্ন হলো, এই একটা টার্নে 1 কার্বন আলাদা হলো। মানে গ্লুকোজের একটা কার্বন তৈরি হলো। এটা যখন সেকেন্ড টার্ন হবে, তখন আরেকটা কার্বন তৈরি হবে, দুটো কার্বন গ্লুকোজের। আবার যখন এইভাবে ৬টা টার্ন হবে, তখন ৬ কার্বন বেরোবে। ৬ কার্বন বেরোলে কি হবে? গ্লুকোজের ৬টা কার্বন, তো 1 মলিকিউল অফ গ্লুকোজ। বোঝা গেল? এই যে 1 কার্বন একটা টার্নে বেরোলো, এই একবার টার্ন করে যে ১ কার্বন বেরোলো, এটা গ্লুকোজের 1 মলিকিউল। ৬টা টার্ন হয়ে যে ৬টা সরি গ্লুকোজ মলিকিউলের একটা কার্বন। আর এই যে ৬ বার ঘুরবে, এটা গ্লুকোজ মলিকিউলের ৬টা কার্বন। মানে একটা গ্লুকোজ মলিকিউল তৈরি হবে। তো একটা টার্ন তাহলে 1 গ্লুকোজ মলিকিউল তৈরি করতে কটা টার্ন লাগে? ৬টা টার্ন লাগে। ৬টা টার্ন করলে একটা গ্লুকোজ মলিকিউল। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে কেলভিন সাইকেল। কেলভিন সাইকেলকে আমরা C3 সাইকেলও বলি। তিনটে স্টেপ: কার্বক্সিলেশন মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, রিডাকশন, তারপরে রিজেনারেশন থার্ড স্টেপ। কি হলো এই কেলভিন সাইকেলে? CO2 প্লাস রুবিস্কো এনজাইম 5 কার্বন। 5 এগুলো কার্বক্সিলেজ রুবিস্কো কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি দেখায়, যেহেতু এর চারপাশে কার্বন ডাই অক্সাইড আছে। এখান থেকে তৈরি হলো 2 মলিকিউল অফ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। প্রত্যেকটায় 3 কার্বন, নো কার্বন লস। এখানে কোথাও কার্বনের লস হচ্ছে না। ঠিক আছে? কার্বনের লস হলে CO2 তৈরি হতো। এখানে কোথাও কার্বনের লস হচ্ছে না। এখান থেকে যখন 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো 2 মলিকিউল, তখন লাগলো এটিপি। এই 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন 3 ফসফোগ্লিসারিক অ্যালডিহাইড তৈরি হলো, তখন লাগলো NADPH। আর এই যে 3 ফসফোগ্লিসারলডিহাইড, এখান থেকে 5 কার্বন আলাদা, 1 কার্বন আলাদা। এই 5 কার্বন যে আলাদা হলো, এটা রিজেনারেশন হবে। রিজেনারেট হয়ে আবার রুবিস্কো তৈরি করবে। আর এই রুবিস্কো তৈরি করলে এটার মাধ্যমে আবার পুরো সাইকেল চলতে থাকবে অনেকবার, যতক্ষণ NADPH ATP এগুলো সাপ্লাই থাকবে। ৫ কার্বন গেল। আর এই যে ১ কার্বন আলাদা হলো, এটা হচ্ছে গ্লুকোজ মলিকিউলের একটা কার্বন। এভাবে যখন ৬টা কেলভিন টার্নের সাইকেল হবে, তখন ১ কার্বন থেকে এই ৬টা কার্বন বেরোবে। এই ৬টা কার্বন হচ্ছে গ্লুকোজ মলিকিউলের ৬টা কার্বন। এই গ্লুকোজ মলিকিউলের ৬টা কার্বন মানে একটা গ্লুকোজ মলিকিউল। বোঝা গেল? তো এটাকে C3 সাইকেল কেন বলে? C3 সাইকেল বলে কারণ প্রথম যে প্রোডাক্টটা, সেটা ৩ কার্বনের। প্রথম প্রোডাক্টটা ৩ কার্বন। এই জন্য এটাকে C3 সাইকেল বলে। ঠিক আছে? লিখে নাও এটা। তাহলে একটা CO2 ফিক্স করতে কত এটিপি লাগে? ৩ এটিপি লাগে। 2 in reduction, 1 in regeneration. তাই তো? দুটো রিডাকশন স্টেপে আর একটা রিজেনারেশন স্টেপে। আর 2 NADPH plus H plus, 2 in reduction. তাহলে কি হলো? ঠিক আছে, বুঝতে পেরেছো তো? একটা CO2 ফিক্স করতে এখানে দুটো, রিডাকশন স্টেপে দুটো, আর রিজেনারেশন স্টেপে একটা, তিনটে এটিপি। আর এই যে দুটো NADPH লাগলো, এটা দুটোই রিডাকশন স্টেপে। বোঝা গেল কেলভিন সাইকেল বা C3 সাইকেল কি জিনিস? এভাবে CO2 ফিক্স হয়। CO2 ফিক্স হয় ৬টা টার্নে একটা গ্লুকোজ মলিকিউল।
আর যখন ৬ টা CO2 ফিক্স হবে মানে একটা গ্লুকোজ মলিকিউল ফিক্স হবে বলবে, তখন 3 into 6 18 ATP, 2 into 6 12 NADPH। ঠিক আছে? তো আরেকটা জিনিস লিখে নিই। কেলভিন সাইকেল is also known as biosynthetic phase। biosynthetic phase। ঠিক আছে? তো এই ছিল আজকে। আর বলে দেই বায়োসিনথেটিক ফেজ মানে কি? বায়োসিনথেটিক ফেজ মানে এই যে সিনথেসিস হচ্ছে গ্লুকোজ, তাহলে বায়োসিনথেটিক ফেজ, গ্লুকোজ সিনথেসিস মানে বায়োসিনথেটিক ফেজ। ঠিক আছে? তাহলে আজকে আমরা কি করলাম? ১ম এ করলাম কেমিওস্মোটিক হাইপোথিসিস, তারপরে এটা ছোট ছিল। আর ছিল তোমার কি ছিল? কেমিওস্মোটিক হাইপোথিসিস এর পর সাইক্লিক ফটোফসফোরাইলেশন, ওটাও ছোট ছিল। আর এটা আজকের বড় টপিকটা ছিল কেলভিন সাইকেল। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে আমরা কি করব? পরের ভিডিওতে আমরা করব C4 সাইকেল, তারপরে করব ফটো রেসপিরেশন মানে C2 সাইকেল, আর লাস্ট হচ্ছে লাস্ট বা মাঝখানে কখনো করে ফেলবো তোমার এই C3 সাইকেল আর C4 সাইকেলের মধ্যে যে বিভিন্ন ডিফারেন্স গুলো রয়েছে সেটা। ঠিক আছে? তো এ পর্যন্তই আজকের ভিডিও। আবার পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।